এডিটর্স লিক্সের সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম। চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন বাণিজ্য সচিব। সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আমরা এমন জাতি নিজেদের সন্তানদের পুড়িয়ে মারি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে বলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনীতে আব্দুল আওয়াল মিন্টু। সালমান এফ রহমান, শায়ান ও শিবলি রোবায়েত আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা। কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের সমর্থকদের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 30। বৈষম্য বিরোধী নেতা রিয়াদকে 2.25 কোটি টাকার চেক দেন সাবেক এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে মা ও শির নির্দেশনা। এবার ভারত পাকিস্তানের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালো স্পন্সর কোম্পানি। মেসির শাস্তির নামে বিশ্রাম দিয়েছেন MLS। এই ছিল আজকের গণমাধ্যমগুলো, বিশেষ করে যারা অনলাইন পোর্টাল রয়েছে তাদের সংবাদ শিরোনাম। হয়তো এই সংবাদ শিরোনামের সাথেই আগামীকালকের জাতীয় দৈনিকগুলো প্রিন্ট ভার্সন প্রকাশিত হবে, তাদের অনলাইনেও এই শিরোনামগুলো রয়েছে। সে কারণে আমরা এডিটর্স লিক্সে যে বিষয়টি চেষ্টা করি যে আজকের দিনমানের যে বিষয়গুলো, যে ঘটনাগুলো আলোচিত, টর্ক অফ দ্য টাউন, সেই দিনগুলো, সেই শিরোনামগুলো বা সেই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে উপস্থাপন করার। আজকে যেটি তুলে ধরা দরকার সেটি হলো প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে যে সংকট তৈরি হয়েছেন, সেই সংকটের মুহূর্তে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার। বাংলাদেশের যে চামড়া শিল্পের বিশাল একটা ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যৎ অনুযায়ী এই চামড়া শিল্পকে মূল্যায়ন করা হয়নি, বা তার যে পরিমাণ সহযোগিতা বা যে পরিমাণ উদ্যোগ নিয়ে এই শিল্পকে এগিয়ে নেওয়া উচিত ছিল সেটি করা হয়নি বলে তিনি মনে করেছেন। এবং এই খাতটি বড়ই অবহেলিত রয়েছেন, এবং এই খাতটিতে মূল্যায়ন করে পারলে এই খাতটি এগিয়ে নেওয়া সম্ভব হয় বলে তিনি মনে করেন, এবং এর একটি সম্ভাবনাময় দিক আছে। সে কারণে তিনি এই খাতকে আরও এগিয়ে নেবার জন্য কি ধরনের সহযোগিতা দেওয়া যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনাও করবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আসার কথা আরেকটি হলো, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক বাধা নিয়ে আমাদের সরকারের পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসেছেন, সেই বৈঠকে সবুজ সংকেত পেয়েছেন বলেই বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন। তবে কি ধরনের সবুজ সংকেতের মাধ্যমে এই সংকট আসলে মোকাবেলা করে আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে সে বিষয়টি তিনি এখনো পরিষ্কার করে জানাননি। তবে তিনি এখনো আমেরিকাতে অবস্থান করছেন, সেখান থেকে তিনি যেটি জানিয়েছেন সেটি হলো আমাদের সুসংবাদ রয়েছে, আমরা সবুজ সংকেতের একটি নাগালের কাছাকাছি যাচ্ছি। অর্থাৎ যে টানেল রয়েছে, এই আলোচনার টানেল, তার দূরে আমরা আলোর সম্ভাবনা দেখছি, এবং এই আলোয় আমরা দেখতে চাই। আমরা চাই আমাদের অর্থনীতি এগিয়ে যাক, আমাদের সংকট যেগুলো আসছে সেগুলো যে কোনো মূল্যে মোকাবেলা করে কাটিয়ে উঠে আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়া দরকার। ব্যবসায়ী মহলও খুশি হবে নিশ্চয়ই, এবং আমাদের যারা এই সংশ্লিষ্ট রয়েছেন তারাও আশাবাদী এই বিষয়ে সংকটগুলো মোকাবেলা করে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে আসলে এই অর্থনৈতিক সংকটের কারণে দেশে কিন্তু বিনিয়োগও খানিকটা কমে যাচ্ছে। বিনিয়োগের যে ভলিউমে বিনিয়োগ বাড়া উচিত সেভাবে বাড়ছে না। তারপরে গত রাতে কিন্তু হংকং ভিত্তিক হানাদা নামে একটি কোম্পানি প্রায় $250 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছেন, এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আমাদের দেশের আর্থিকভাবে তারা বিনিয়োগ করতে চায়, এবং তারা এরই মধ্যে $250 মিলিয়ন বিনিয়োগের একটা ডিক্লারেশন তারা দিয়েছেন। যে বিষয়টি জানানো দরকার যে আসলে গোটা আগস্ট ঘিরে গত দুদিন আমাদের পুলিশের বিশেষ সংস্থা যেটি BSB গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা বলি স্পেশাল ব্রাঞ্চ, তারা যে একটা শঙ্কার কথা বলছিলেন যে 29 তারিখ থেকে প্রায় 8 আগস্ট পর্যন্ত, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত প্রায় 11 দিনের একটা
সংকট তারা মনে করছেন যে একটি আশঙ্কা করছেন যে বড় ধরনের নাশকতা বা ফ্যাসিবাদ বা পূর্ববর্তী সরকার যারা পালিয়ে গেছেন সরকার থেকে তাদের অনেকেই এই সংঘাতের সাথে সম্পৃক্ত হতে পারেন বলে তারা শঙ্কিত, এবং এমনকি সাইবার ক্রাইমের মাধ্যমে সাইবার অ্যাটাকও হতে পারে এরকম তথ্য তারা দিয়েছেন। যদিও এই বিষয়টি নিয়ে সতর্ক হবার মতো ডিএমপির পক্ষ থেকে সতর্ক করে সব বিভিন্ন থানাতে এবং জেলায় এসবির পক্ষ থেকে জেলাগুলোতেও সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও পুলিশ প্রধান কিন্তু এরকম কোনো সতর্কতার প্রয়োজন আছে বা এরকম আশঙ্কার কথা তিনি জানেন না বলে জানিয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো ধরনের এরকম সংকট বা এরকম হুমকি যদি শঙ্কা থেকেই থাকে সেটিও তারা মোকাবেলা করবার মতো সক্ষমতা রাখেন এবং সেরকম প্রস্তুতি তাদের আছে, সেটি কিন্তু বলেছেন। এটি একটি ভালো দিক এবং আমাদের আশার বিষয় যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে সমস্ত শঙ্কার চিন্তা করছেন সেগুলো কাটিয়ে ওঠা এবং মোকাবেলা করবার মতো প্রস্তুতি তারা নিয়েছেন, এটি আমাদের জন্য একটি ভালো দিক। যদিও এই ভালো দিকের মধ্যে হলো যে আজকে আবার মুরাদনগর, কুমিল্লার মুরাদনগরে কিন্তু আল্লামা মার্কেটের কাছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সমর্থক এবং একই সাথে ওখানকার যে সাবেক বিএনপির এমপি ছিলেন কাইকোবাদ, তিনি তাদের সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং সাংবাদিক সহ প্রায় 30 জন আহত হয়েছে, যেটি আসলে একটি ভুল বার্তা প্রেরণ করছে আমাদের রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী বা নেতাদের মধ্যে থেকে, যে তারা এরকম ছোটোখাটো সংঘাতে জড়িয়ে যাচ্ছেন যেটি আসলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত নয়। সাধারণ মানুষ এটি প্রত্যাশা করে না। এমনকি যে দলগুলো এরকম সংঘাতের সাথে জড়িয়ে যাচ্ছেন তাদেরও সব পর্যায়ের নেতারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেন না, অন্যায়কে তারা মানতে রাজি না এবং তারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নন, এরকমই বলছেন। এবং অনেক এই এনসিপি যাদের নেতৃবৃন্দের অনেকেই কিন্তু এই ব্যাপারে কড়া সমালোচিত বক্তব্য দিচ্ছেন। নেতারাও বলছেন যে সংঘাত নয়, কোনো রকম অন্যায় নয়, সন্ত্রাসবাদিতা নয় কোনো দুর্নীতিবাজের ব্যাপারগুলো রয়েছেন। এমনকি হাসনাত আবদুল্লাহ যে সে কিন্তু বলেছে যে দুর্নীতির সাথে যদি তার বাবাও জড়িত থাকেন তার বিরুদ্ধেও তাকেও ক্ষমা করবেন না, অথচ তাদেরই কেন্দ্রীয় সমন্বয়ক একজন যিনি 50 লক্ষ টাকা ঘুষ নেবার জন্য একটি চাঁদা নেবার জন্য একটি সাবেক এমপির বাড়িতে যে পুলিশে আটক হয়েছেন, ধরা খেয়েছেন এবং তার বাড়ি থেকে আবার 2.5 কোটি টাকার চেক পাওয়া গেছে, যে চেকটি আরেকজন সাবেক এমপির কাছ থেকে তিনি নিয়েছেন বলে জানা গেছে। এবং তার মা বলেছেন যে তাদের একটি ইসলামী সংগঠন থেকে তারা কিছু সহায়তা পেয়েছিলেন বা ডোনেশন পেয়েছিলেন, সেই বিষয়টি কিন্তু সেই ইসলামী সংগঠন কিন্তু পরিষ্কার বলেছে যে না, তারা এরকম কোনো সহায়তা বা ডোনেশন তাদের পক্ষ থেকে এই পরিবারকে দেননি। এই যে মানে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকা, অন্যায় করা এবং তাদের নেতাকর্মীরা নিজেদের বিরুদ্ধে এক ধরনের বিরুদ্ধেই বলছেন, আবার তারাই এবার এই সমন্বয়করাই আবার সম্পৃক্ত হচ্ছেন চাঁদাবাজির সাথে, এই বিষয়গুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এর একটি সংগঠন একটি বড় আন্দোলন করে দেশকে একটি সুন্দর জায়গায় নেবার মতো যে কাজ তারা করেছেন, সেই কাজের পর তারা আবার এটাকে এই আন্দোলনকে টাকা তৈরির মেশিন বানাচ্ছেন, এরকম বক্তব্য কিন্তু আপনার পক্ষ থেকে তাদের নেতৃত্বের পক্ষ থেকে ফেসবুক পোস্টে এসেছেন। আবার অনেক নেতা আবার বলেছেন যে এদের দুর্নীতির শেকড় অনেক দূরে, যা খুঁজে বের করা উচিত এবং খুঁজে বের করে এই দুর্নীতির শেকড়গুলোকে সমূলে উৎপাটন করে আসলে দুর্নীতির হাত থেকে এই নেতাদের শুধু না আমাদের দেশকে মুক্ত করা দরকার। এরকম অন্যায় অপরাধের সাথে যারা সম্পৃক্ত থাকছেন সেই অপরাধ অন্যায় সম্পৃক্ততার হাত থেকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে বের করতে না পারলে আসলে পূর্ববর্তী সরকারে যদি অপরাধ করে আপনাদের নতুন সরকারকে দায়িত্ব দেয় এবং নতুন সরকার যদি আবার সেই একই অপরাধের পুনরাবৃত্তি ঘটায়, তাহলে সাধারণ মানুষের আসলে যাবার আর জায়গা থাকে না। আর দেশের মূল্যায়ন, দেশের অর্থনীতি সবকিছু কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গায় রয়েছে। এখন যদি আমরা আমাদের নেতারা, যারা নতুন প্রজন্মের নেতারা, যারা আগামী প্রজন্মের নেতারা, যারা আগের থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবার স্বপ্ন দেখছেন, তাদের মধ্যে কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার কিন্তু ব্যতয় ঘটে এবং মানুষের মধ্যে যে স্বপ্নটা উদ্ভাসিত ছিল, যে স্বপ্ন প্রস্ফুটিত হয়েছিল, সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়। এই কারণেই আসলে এগুলো দেখা দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছেন, সেই উদ্যোগে যে দুর্নীতির কথাগুলো আগে বলা হচ্ছিল, সেই দুর্নীতির চেয়ে বড় দুর্নীতির
জড়িয়ে যাচ্ছি বলে এরকম তথ্য উৎপাত্য খুঁজে পাওয়া যাচ্ছে, যেগুলো মূল্যায়ন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের উচিত হবে যে এইরকম অপরাধ থেকে আমাদের বের করে এনে সেই এরকম দুর্নীতি থেকে আমাদেরকে বের করে আনা, যাতে রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন বিপ্লব তৈরি হয়, নতুন আশার আলো যেন মানুষ দেখতে পায়, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেন তেমনই হয়, বিচার বিভাগের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়, বিচার সংস্কৃতিতে যেন একটা সুষ্ঠুতার একটা সমন্বয় ঘটানো হয়, সেটি যেন দেখার বিষয় হয়ে রয়েছে। কিন্তু সেই দেখার আগেই যদি আবার দেখা যায় সেই অন্যায় অনিয়মের জায়গাগুলো তৈরি হয়, যেমন কুমিল্লার মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে, আসিফ মাহমুদের সমর্থকরা তারা সমাবেশ করতে গিয়েছে, তাদের উপর হামলা হয়েছে বলে তারা বলেছেন, আবার বিএনপি নেতারা বলেছেন যে তারা এরকম সংঘাতের সাথে সম্পৃক্ত হননি, এরা তাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তো যেটিই হোক, এই যে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সংঘাতে জড়িয়ে যাওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব জরুরি। এখনও যদি রাজনৈতিক হানাহানি, হিংসা, বিদ্বেষ, প্রতিকূলতা, একজনকে আরেকজনেরকে সহ্য করতে না পারার এই সংস্কৃতিটা রয়ে যায়, তাহলে আমরা আসলে এগিয়ে যাব কিভাবে? আমাদের সেই এগিয়ে যাওয়ার জায়গায় কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই বিষয়গুলো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের নেতাদের মূল্যায়ন করতে হবে, সে সময় কিন্তু এসেছে। আর যে বিষয়গুলো জানিয়ে রাখা দরকার সেটি হলো যে এই এই সালমান এফ রহমান, তার সন্তান সায়ান রহমান এবং শিবলি রুবায়েত, তারা কিন্তু আর্থিক খাতের বড় ভূমিকা রেখেছিলেন ইতিপূর্বে। তাদের বিরুদ্ধে অনেক রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠানগুলোকে যারা যারা প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন, যেমন সায়ান রহমান এবং সালমান এফ রহমান, তারা যে প্রতিষ্ঠানগুলোতে চালিয়েছেন সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু একটু বড় সংখ্যার বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখানে কাজ করেন, চাকরি করেন। এদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিন্তু একটি ভুল সিদ্ধান্ত হবে। রুবায়েত মাহমুদ এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি অনেক প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালানোর তাদের দায়িত্ব পালন করেছিলেন। হয়তো তিনি অনেক অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই অনিয়মের ব্যাপারে তাদের বিচার হওয়া উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সেটি ঠিক আছে। কিন্তু বেক্সিমকোর মতো গ্রুপ, যে গ্রুপের অনেক বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে অনেক মানুষ কর্মী কাজ করছেন, এই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে যদি এই মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে যে প্রতিকূলতাটা তৈরি হচ্ছে বা হবে সেটি হলো যে অনেক বিপুল সংখ্যক কর্মী কিন্তু কর্মসংস্থান হারাবে। সে বিষয়টি বিবেচনা করে কিন্তু ব্যবস্থা নিতে হবে আমাদের। আর্থিক খাতের সেই সংস্কারগুলো সেভাবেই করতে হবে, যে সংস্কার না করলেই নয়, যেগুলো করতে হবে, যেগুলো করলে পরে যেন আমাদের কর্মী বান্ধবদের, যে শ্রমিক বান্ধব যে প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠান যদি ধ্বংস করে দিয়ে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে এবং এই কর্মসংস্থানের নতুন সংকট তৈরি হবে। সেই সংকট যেন আমরা মোকাবেলা করতে পারি, এরকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। তা নাহলে কিন্তু আমাদের জন্য আর্থিক সেক্টরে একটা বড় সংকট তৈরি হয়ে যেতে পারে, সে বিষয়টি বিবেচনা করতে হবে। যেমন একটি বিষয়, তেমনি আমাদের ব্যাংক খাতে যে সংকট রয়েছে, সেই সংকট মোকাবেলার জন্য এই প্রতিষ্ঠানগুলো যেগুলো ঋণ খেলাপি হয়ে গেছেন, সেই খেলাপি ঋণ আদায়ের জন্য সতর্কতার সাথে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে এই উদ্যোগগুলো নিতে হবে। যেমন দেখা যায় ছোট ঋণের জন্য একটা কৃষক, তাকে মাজায় দড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়া হচ্ছে মাত্র 10,000 টাকার জন্য, অথচ হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছেন, যারা ঋণ খেলাপি হয়েছেন, তারা দিব্যি প্যারাডো গাড়ি চালিয়ে দিব্যি আপনার বিলাসবহুল বাড়িতে থাকছেন, এমনকি হেলিকপ্টারে চড়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, আরাম বিলাসিতা করছেন। তাদের বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিংবা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় ধরনের কোনো উদ্যোগ নেই, অর্থ আদায়ের জন্য পজিটিভ কোনো উদ্যোগ কিন্তু পরিলক্ষিত হয়নি। বরং দেখা যাচ্ছে যে একটি সাধারণ ঋণ গ্রহীতা, যিনি 3টি মামলা খাচ্ছেন তার ঋণ খেলাপির কারণে, যে 1 লক্ষ টাকা লোন নিয়ে তিনি কিস্তির চেকের একটা মামলা খাচ্ছেন, তিনি জামানত চেকের একটি মামলা খাচ্ছেন, এবং আরেকটি হলো যেটাকে বলা হয় যে আর্থিক ঋণ যেটাকে বলে, সেটাকে হচ্ছে যে ঋণ খেলাপির একটি মামলা হচ্ছে। তাহলে যে এই যে 3টি মামলার একটি অপরাধে, একটি ছোট অপরাধে 1 লাখ, 2 লাখ, 3 লাখ বা তারও কম টাকারও যারা ঋণী আছেন, ঋণ খেলাপি আছেন, তাদের জীবন নাজেহাল হয়ে যাচ্ছে, যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এই জায়গাগুলো যেরকম আর্থিক খাতগুলোতে একটু নমনীয় হওয়া দরকার, তেমনি বড় ঋণ খাতে যারা বড় খেলাপি রয়েছেন তাদেরকেও একটি
সংকট মোকাবেলা করে প্রতিষ্ঠান বাঁচিয়ে শিল্পকে রক্ষা করে কর্মসংস্থান সঠিক রেখে এই আদায়গুলোকে ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই জন্য দরকার আসলে মনোপলি পলিসি নেওয়া, যে পলিসির মাধ্যমে প্রতিষ্ঠান বাঁচানোতে হবে, কর্মচারীদের শ্রমিক বাঁচাতে হবে, একই সাথে মালিককেও বাঁচিয়ে এই প্রতিষ্ঠান থেকেই আয় করে সেই আয় থেকে টাকা ঋণ, পূর্ববর্তী ঋণ বকেয়া পরিশোধ করতে হবে। প্রয়োজনে নতুন করে ঋণ সাপোর্ট দিয়ে, যেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে তবে এই অর্থ ঋণগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। না হলে কিন্তু আমরা আমাদের যে সংকটের মধ্যে পড়বো সেই সংকট থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে। যে বিষয়টি বলে রাখা দরকার, তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কিন্তু খুব ভালো কথা বলেছেন যে সরকার পরিচালনা করতে হলে জনগণের সাথে কথা বলতে হবে, জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করতে হবে, তাদের আশাকাঙ্ক্ষার কথা চিন্তা করে তবেই সরকার পরিচালনা করতে হবে, তা না হলে কিন্তু ভুল হবে। আর নির্বাচনমুখী আসলে রাজনৈতিক বন্দোবস্তের সরকার ছাড়া আসলে বিশ্ব মানচিত্রে দেশকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বা বিনিয়োগও বাড়ানো সম্ভব নয়, আর্থিক খাতে সুশৃঙ্খলা আনাও কিন্তু সম্ভব নয়। সে বিষয়টি নিশ্চয়ই আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছেন, বুঝছেন এবং তেনারা সেরকম উদ্যোগের দিকে এগিয়ে যাবেন সেই প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।